আমার জীবনের প্রথম গান সদানন্দ বাবুর বাড়িতে কান্দরপুরে 1385 সালে 10ই অঘ্রাণ সকাল 7টা থেকে কবি গানের আসর। আমার জীবনের প্রথম গান এই কান্দরপুরেতে ডাক্তারবাবু বাড়িতে, ওদের বাড়িতে। উনি আমাকে ভালোবাসতেন। আমাদের এ জগতে আর নাই, 2 বছর উনি চলে গেছেন। আমি যতবার এখানে এসেছি উনি আমার সঙ্গে দেখা করেছেন, ভালোবেসে আমাকে দিয়েছে। আমি ভগবানের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, সহজ সরল মনে জগতে মানুষের সেবায় জীবনকে উৎসর্গ করে মানুষের মতো মানুষ হও, যেন অপমানের কালি অঙ্গে না লাগে। এটা ভগবানের কাছে আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি। বিবেকানন্দ ছাইয়ের গাদায় পড়ে আছে, মিস মার্গারেট এলিজাবেথ নোবেল সন্ন্যাসী রূপে মুক্ত হয়ে নিচে নেমেছে, বলে কে গো সন্ন্যাসী? তুমি তো বিদেশি, তুমি তো আমাদের দেশের নও। বলে আমি ধর্মসভায় যেতে চাই। বলে ধর্মসভাতে তো ভারতীয়দের নিমন্ত্রণ নাই, তাহলে তুমি যাবে কি করি? তাহলে তুমি যদি একটা উপায় করে দাও তাহলে আমার যাওয়া হবে। তাহলে উপায় আমি একটা করতে পারি, তুমি আমার একটা শর্ত আছে। তুমি যদি তোমার ভারত আমাকে নিয়ে যাও, তুমি যদি আমাকে সঙ্গে নাও, তাহলে তোমার আমি ব্যবস্থা করব। নবীন যোগী হে তুমি আমায় সঙ্গে করবে না। নবীন যোগী কেমন কেমন করে, আমার মন যে কেমন কেমন করে দেখিয়া তোমার। নবীন যোগী তুমি আমায় সঙ্গে করবে না। বিবেকানন্দ বলল, ওগো নারী, সন্ন্যাসী নারী গ্রহণ করা মানা। সন্ন্যাসী লইয়া যাবে দেশ, যেখানে থাকবে না কোনো আত্মীয়ের দেশ। এই সন্ন্যাসী নারী গ্রহণ করতে মানা আছে। বলে যদি তুমি আমাকে গ্রহণ না করো, তুমি সভাতে যেতে পারবে। বলে আমার যে নারী গ্রহণ করতে মানা, তাহলে তুমি কি পরীক্ষা দিতে পারো? তুমি কত বড় সন্ন্যাসী? যদি তুমি পরীক্ষায় তৈরি হও, আমি ধর্মসভায় লইয়ে যাব। আগে পরীক্ষায় ধর্মসভায় লইয়ে যাব। পরীক্ষা নেবে তুমি বলো বিদেশে? কি পরীক্ষা নেবে তুমি বলো বিদেশে? তোমার কাছে সেই পরীক্ষা দিতে রাজি আমি। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ যদি হতে পারি, ধর্মসভায় যাবো, আমি জানাই কাজ করবো। হ্যাঁ গান আছে, কথা বলা হবে না এখন, গানে আসলে গান গাই। বলে আমরা 10 জন ইংরেজের মেয়ে ছিলি, আমরা ল্যাংট হয়ে একে একে তোমার কাছে আসবো। তুমি একে একে আমাদের অঙ্গে হাত বুলাবে। যদি তোমার অঙ্গে কোনো কাম নাহি জাগে, তোমার অঙ্গে কোনো কামে নাহি জাগে, বলে দেবো পরীক্ষা। একধারে ঘৃত প্রদীপ পরিচালিত করে গুরুদেব ঠাকুর রামকৃষ্ণের নাম স্মরণ করতে করতে, হে গুরুদেব, হে গুরুদেব, অজ্ঞান তিমির হে প্রভু নাথ জ্ঞান অঞ্জন নয়নেতে দান।
নয়নে চোখ বন্ধ করে আগুনে হাত ঢুকিয়ে দিয়ে এক এক করে নারী রঙে যেমন হাত বুলায়, বুলাইতে বুলাইতে হাত সর্বাঙ্গে দিল পুরুষের শিহরণে পেয়ে নারীরা সবাই পুরুষের রঙের পেয়ে শিহরণ নারী বলে দাদার বুকে গিয়ে পড়ে তাহলে কি কোনো অপরাধ হইতে পারে? তুমি দাদা আমরা ভগ্নি ভেবে দেখো মনে সত্য সত্যই বলে যদি তুমি বিশ্বের বাগানে চলো চলো হয়ে যাবো ওই ঘরে বসা ভাই 5 মিনিট সময় পাবে তুমি গো তার বেশি সময় সামুয়েলের কাছে বাবা টিকে নিয়ে আর গাড়ি চলে যাবে লোকের কাছে সবাই নিয়ে গেল সুযোগ পেয়ে বিবেকানন্দ দাঁড়িয়ে সভায় আমেরিকাবাসীকে প্রণাম করে সবাই সম্মান বেতন দেয়। ভারতে ধর্ম প্রতিষ্ঠা করতে আমেরিকাতে গেল নারী শিক্ষা পেত না গো, নারী শিক্ষা পেত না গো, নারী শিক্ষা পেত না গো। তোমার বাহাদুরিটা কোথায়? তৈলঙ্গ স্বামী বসে আছে, 10টা মেয়ে ছেলে গিয়ে বলছে বাবা আমাদের জীবন যৌবনের রূপের পসরা সাজিয়ে আপনার চরণে উপঢৌকন দিতে চাই। তৈলঙ্গ স্বামী বলল মারে আমি বড় ক্ষুধার্ত, অনেকদিন থেকে আমি কিছু খাই নাই, তা তোদের মনোবাসনা পূরণ করবো, আগে আমার কিছু খেতে দে। বলে কি খাবে সাধু বাবা? বলে কাজ কর, তোরা 10টা মেয়ে 10 কেজি দুধ গরম করে একটা গামলাতে ঢেলে দে। এই খাবে তুমি দুধ? ঠিক আছে। এরা ঘরে গিয়ে 1 কেজি করে দুধ গরম করে নিয়ে একটা গামলায় নিয়ে গামলাতে ঢেলে দে। বলে সাধু বাবা খাও। তৈলঙ্গ স্বামী করলেন কি, তার কপিনটা খুলে দিয়ে সাধন লিঙ্গটা ডুবিয়ে দিয়ে চোঁচো করে দুধ টেনে নিল। সাধন লিঙ্গটা
যে লোকটা সাধারণ লিঙ্গ দিয়ে 10 কেজি দুধ নিমেষের মধ্যে টেনে নিতে পারে, আমাদের গায়ে ক কেজি রক্ত আছে? বিজ্ঞান বলছে 13 কেজি ওজন হলে 1 কেজি রক্ত, 39 কেজি ওজন হলে 3 কেজি রক্ত, তার বেশি হবে না। তাহলে এই লিঙ্গ সাধারণ লিঙ্গ যদি আমাদের অঙ্গে প্রবেশ করে, আমাদের বাঁশ ফাটা করে ছেড়ে দেবে, চরণে গিয়ে গড়িয়ে বাঁশ ফাটা করে ছেড়ে দেবে। দেখুন প্রণাম করবে কিনা, ঠেলায় করিয়ে একটা বাউল গান আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলায় যখন পড়িয়েছে ক্ষমা করো গো বাবা, চরণে ধরি, আর ক্ষমা করো গো বাবা, চরণেতে ধরি, ক্ষমা করো গো বাবা, চরণে ধরি, আর ক্ষমা করো গো বাবা, চরণেতে ধরি। যখন চাপবে চরচর করিয়ে ফাটিয়ে দেবে, ফাটিয়ে দেবে, চরচর করে ফাটিয়ে দেবে। আর এক কথা না দে না দে না 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 না, আরে ও দিরে না দাই রে না না দে না না না, আজ আমার সংকল্প আছে 3 লক্ষ নাম জপ করব, যদি নিশি থাকে বেশ। আমি বসলাম, বড় 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 নাম বসি রব আমি, হরিদাস নাম করে লক্ষ হীরা গুনিতে গুনিতে নাম যেমন 3 লক্ষ নাম যখন অপূর্ণ হয়ে গেল, অমনি নিশি প্রভাত হইল আর নিশি নাই, দেবা ভাগে রমণ করা আজকে তো হলো না, আজকে তো হলো না,
আসতে বলছে আজ আবার এসেছে। মা তুমি এসেছো, আমি 2 লক্ষ নামের সংকল্প আজ। ও 2 লক্ষ, 3 লক্ষ তো সকাল হয়েছে, 2 লক্ষ রাত নিশ্চয়ই থাকবে। মনানন্দে বসে গেল সে নাম গুনিতে, গুনিতে গুনিতে নামে যত 2 লক্ষ সকাল হয়ে গেল। একই নামের হয় মহিমা বুঝিতে পারি না আমি। 3 লক্ষে সকাল হয়, 2 লক্ষে সকাল হয়, এর নামে ভারী ম্যাগি ভরা। 3 লক্ষতে রাত নয়, 2 লক্ষতেও রাত নয়। বেশ চলে গেলাম আজকের মতো গো, আবার যেমন নাম হয়েছে আর তুমি সে এক লক্ষ নামে হয়ে যায়। চরণে জড়িয়ে ধরে গড়িয়ে পড়ে কহিরা কাঁদিতে লাগিল, মনে ধনের হইয়াছ ধনী তুমি গো আমার। আমাকে পেতে 1 লক্ষ টাকা চাই, আমি স্বেচ্ছায় এসেছিলাম আর যাব না ঘরে ফিরে, সব ছাড়ব যেমন জানিত হয়েছে সেই মন্ত্র যাকে পেয়েছি আমাকে ভুলেছ, সেই ভুবন ভুলানো ঠাকুর আমাকে দান করো। বলে মা এই দেহতে হবে না, স্নান করে গঙ্গায় মাথার চুলকা আর যে পয়সা উপার্জন করেছিস সব মিলিয়ে দিয়ে রাখিস না কোধন থাকলে পাবে না নিত্য নিরঞ্জন। কেমন পুরুষ দেখো তুমি ও নারী শোনো, খেলায় পড়ে গড়িয়ে জড়িয়ে বাবা বলে দেখেছে তখন দিল তার মন্ত্রদান। ওই কানে কানে জপ মন্ত্র হরি বল হরি বল দেখা দিলাম দক্ষিণে সরিলাম সারদা একদিন ঠাকুরের কাছে জানাই ঠাকুর আমার নারী জন্মের 700 কথা পূর্ণ করো, আমাকে মা করে দাও। চ সারদে ঘর চল, বিছানায় বলে মাথা দিয়ে শুয়ে পড়ল ভাই, বলে কয়টা ছেলে কয়টা ছেলে না তুমি যত কথা দেবে, বলে যত কথা বলে তুমি নিতে পারবে। কারণ 11 বছর 11 মাস 27 দিন পর নারী কাছে ফুল ফোটে, 42 থেকে 48 বছরের মধ্যে ফুল ধরে যায়। তাহলে যে গাছে ফুল নাই সে গাছে তো ফল নাই, তাহলে 30 বছর মায়েরা সন্তান দেয়। যদি 1 লাখ হয় তাহলে 30টা, যদি 200 করে হয় তাহলে 60টা। কত নেবে
বলো 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 শুনে নেব। আমি তোমার কথা বলতে পারছি না, বলে মাথা একটা হাত ধরি তো, হাত ধরে ধরে তো বলছে ঠাকুর তুমি আমার বাবার মতো গো। আমার মনে হয় ঠাকুর বলে তুমি মায়ের মতো আমার, বলি নাই অন্যায়। কষ্টি পাথরে মুর্শিদের হাত যদি প্রশ্ন করে তখন হবে শোনা গো, দেখুন বিকাশ করে। কষ্টি পাথরে যদি লোহা প্রশ্ন হয় তৎক্ষণাৎ শোনা। কামপুরে প্রেমের জন্য, কামপুরে ছাই হইলে প্রেমের জন্ম হয়। প্রেম করি হইলে হবে দেবদেব হৃদয়। কামপুরে ছাই হইলে প্রেমের জন্ম হয়, এমনি প্রেম হয় না। প্রেম পরিপক্ব হলে হয় দেবদেব হৃদয়। ঠাকুর বলল শারদে কোটি সন্তানের মা হবে তুমি, মা বলে ডাকবে তোমার। আজ থেকে মা শারদে হলে স্পর্শ না করে অঙ্গে তোমার মা সাজাবে আমি। মা শারদা জগতে বিচার করো মনে, 130 কোটি সন্তানের জননী সাজাইলাম শারদাকে। এইটা পাকামো করলে হবে না। পুরুষ দেখো না, দেখতে বুঝতে পারবে কাকে বলে, তখন বুঝবে তোমরা কেমন নারী। এক রাজা বলছে কবিতা দাও পুরস্কার দাও। এবার একটু হালকা দিকে আসি, এতক্ষণ ভারী কথা হলো। তো সবাই কবিতা লিখে রাজাকে জমা দিচ্ছে। এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণীর দ্বন্দ্ব লেগেছে। বলছে কৌশলাকা মামুন একটু কবিতা লিখে দাও না। বলে আমি তো লিখতে জানি না, তা লিখবো কি করি, আমি তো তোকে ভিক্ষা করে এনে দিচ্ছি কি দিচ্ছি না। বলে লিখতে পারলে রাজা যদি পুরস্কার দেয় ঘর বাড়িটা ভালো হইতো, 2-4খানা দামি শাড়ি হইতো, 2-1খানা গহনা হইতো। একবার চেষ্টা করো কেন, তাহলে দেখ বাবু তুই আমাকে ঝামেলা করিস না, আমি লেখাপড়াই তো জানি না। ঠাকুর মশাই মনের দুঃখে ভিক্ষা করতে বেরিয়ে জ্যৈষ্ঠী মাসের দিন পাউস মিগের বা একটা আল রাস্তায় যেতে হবে। এখন সব ঢালাই হয়ে গিয়েছে, তখন তো ঢালাই ছিল না। আল রাস্তায় যেতে হবে, সেই রাস্তায় একটা এড়িয়ে গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরুক চুরুক পেছাপ করছে আর পায়ে করে মাটি সরাইছে, হোকায় মারছে। বামুন যেতে সারা আমি যাবো কি করি, কান্দরপুরে যাবো কি করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগছে শালা ঘন 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 চুরুক চুরুক পানি, মানে মুচ্ছে বারবার। আর সিংটা ধুকুইটার বাইক করতে পারলে তোমার যা মনের ভাব আমি ভালো জানি, শালা গেলি পেটে ভুকিয়ে দেবে। এই তো কবিতা হয়ে গেছে, ঘন ঘন ফুল ঘর্ষণ চুরুক চুরুক পানি, তোমার যা মনের ভাব সেটা আমি জানি। মুখস্থ করতে 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 রাজার রাজা মশাই কবিতা আছে কই দাও। বলে আমি লিখতে জানি না, মুখে বলো বলো। ঘন ঘন ফুল ঘর্ষণ চুরুক চুরুক পানি, তোমার যা মনের ভাব ভালো আমি জানি। রাজা লিখে চিঠি দিয়ে সামনে বসে বসে পড়ে আর মনে মনে ভাবে এই ছোট্ট কথার মাঝখানে কি রহস্য লুকিয়েছে। এ ধারে রানী মাতার মন্ত্রীতে যুক্তি করেছে ভান্ডারির সঙ্গে নরসুন্দর। রে আজ রাজার দাড়ি কাটতে গেলে গলাটা কেটে দেবে, 5000 টাকা দেবে। যদি না কাটো তাহলে তোমার গলা কাটবে। মন্ত্রী দেখছে সর্বনাশ, আমি যদি রাজাকে না কাটি তাহলে আমাকে কাটবে, আর আমি যদি রাজাকে কাটতে গিয়ে ধরা পড়ে যাই তাহলে রাজা আমাকে কাটবে। এ নরসুন্দর মানে ভান্ডারি মশাই পড়ে গেছে বিপদ। এবার রাজার গালে সাবান লাগিয়ে দিয়ে বসিয়ে দিয়ে বাটিতে জল ঢেলে চামড়াটা হাতে নিয়ে পুরটা নিয়ে ওই বাটির জলে ডুবইছে আর চামড়ায় তুলছে, আর এদিকে একবার সান দিচ্ছে এদিকে একবার সান দিচ্ছে। আর রাজা বসে বসে দেখছে আর গাল চরচর করছে, সাবান শুকিয়ে গেছে। এ ভাবছে শালা কি করে রাজার গলাতে আমি পুরটা লাগাবো। রাজা দেখতে দেখতে নজর পড়ে গেছে ঘন ঘন ফুল ঘর্ষণ চুরুক চুরুক পানি, তোমার যা মনের ভাব ভালো আমি জানি। নাপিত বেটা তখন বুঝতে পেরেছিল রাজা জেনে গেছে, ঝপ করে রাজার পায়ে ধরেছে, রাজার পায়ে ধরেছে। রাজা মশাই আমি জানি
যা জানে রানীমার মন্ত্রী জানে। বলে কি ব্যাপার? বলে আমি কিচ্ছু জানি না। ওই যা জানে মন্ত্রী রানী জানে। আর তুমি বলো কি ব্যাপার? বলে ব্যাপার অন্য কিছু না, আপনার গলা কাটতে পাঠিয়েছিল। আপনি তো জেনে গিয়েছেন গলা কাটবে কি করে? বলে ওরে আমি তোর ব্যাপারটা জানি না, আমি কবিতাটা দিয়েছি। দাড়ি কেটে দিয়ে চলে গিয়েছে। মন্ত্রী বাইরে দাঁড়িয়ে এই কাজ হয়েছে বলে রাতে ধরিয়ে পেয়েছে, কাটতে পারি না। তাহলে তো সর্বনাশ, তাদের যদি জেনে যায় আর এ সালো যদি বলিয়ে দেয় তাহলে আমাকে ফাঁসি। ছুটে গিয়ে রানীমাকে বলছে সর্বনাশ হয়ে গেছে, ও ভান্ডারি সব বলিয়ে দিয়েছে। এবার সোনা দানা টাকা পয়সা যা ছিল পুঁটুলি বেঁধে রানী তার মন্ত্রীতে ঘর থেকে বেরিয়ে পড়ে। এবার যেতে যেতে মাঝখানে পড়ে গেছে অজয় নদী। বীরভূম থেকে বর্ধমান যেতে অজয় বাড়িতে। মন্ত্রী ভাবলো এই যে রানী মেয়ে ছেলে রানীমা, আমি ভালো পুরুষ বলে আমার সঙ্গে এলো, আমার থেকে যদি ভালো পুরুষ পায় তাহলে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, যেমন রাজাকে ছেড়ে গিয়েছে। ও যখন রাজাকে ছেড়ে আমার সঙ্গে এসেছে, ও একদিন আমাকে ছেড়ে আর একজনের সঙ্গে পাওয়া হবে, একে সঙ্গে যাওয়া হবে। মাঝিকে চোখ টিপে ইশারা করে বললো ভাই তুমি বলো আমার নৌকায় একজনা বেশি পায় হবে না। মন্ত্রী বলছে রানীমা আপনি এপারে দাঁড়ান, আমি পুটুলিটা দেন মালটা, আমি ওপারে রাখি গিয়ে দাঁড়াই গা, তারপরে হিসাব মাসে নিয়ে যাবো। বলে বেশ তাই। মন্ত্রী মালটা বগল ভরে চমচম ও পালিয়ে গেল। এপারে দাঁড়িয়ে আছে, নৌকাও আসছে না, এ ডাকতেও পাচ্ছে না, যাক এবার ওপর সারাও যাবে না, এ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে এমন সময় একটা শিয়াল এক খণ্ড মাংস মুখে নিয়ে হু হু করে আসে, আর মাথার পর একটা কা করছে ওই মাংসটা খাবার জন্য। নদীর জলে জোয়ার ভাটাতে একটা মাছ চক্কে পারে পড়েছে। শিয়ালটা মাংসটা নামিয়ে মাছটা ধরতে গেছে, মাছটা চোখে আবার জলে পড়ে গেছে, আর কাকটা ছু মেরে মাংস পালিয়ে গেছে। শিয়াল হতো ভম ভম। রানীমা দেখে বলছে আরে বনের পশু, তোর মাংস গেল, তোর মাছ। শিয়াল বলছে রানীমা আমি তো বনের পশু, আমি আবার মাছও পাবো আবার মাংসও পাবো, আপনার কি হবে? আপনার এ কোল গেল ও কোল গেল, ভাগ্য আমার ভালো ছিল তাই তো পেলাম সোনা। গিন্নি আমার মুড়ি দিয়েছে, খেয়ে চোর মরেছে 6 জনা, হাতে থেকে কিরিচ করে বনে মরেছে সিংহি, আর এড়ে থেকে বাই তুলেছে জানে আমার গিন্নি। বাহ! এক মোড়ল নদীর এই কান্দরে পাড়া কাকুর লাগিয়েছে। মোল্লাম থাকে ঘরে, ছেলে ছেলে নাই, আর এক বেটা তাঁতে এসে তাই নারে করে দিয়েছে। রে মোল্লাম, মোড়লকে মারো, আমি তোমাকে ছেলে দেবো, বাড়ি দেবো, গহনা দেবো, কাপড় দেবো। মোড়ল কিচ্ছু দিতে পারবে না। কাকুর কিছু কটা হবে? বলে তাই কি হয়? বলে হ্যাঁ মারতে হবে। না মারলে আমি কিছু দেবো না। বলে কি করে মারবো? বলে বিষ এনে দেবো কিডনার থেকে, খাইয়ে দেবে মরে যাবে। কুড়িয়ে তো শুয়ে থাকবেন, লোকে জানবে স্ট্রোক হয়ে মরে গেছে। যে কি করে দেবো, স্বামীর মুখে বিষ। বলে তাহলে এরা রায় দেবে, ভালোবাসাকে ত্যাগ করতে পারছেন এদিকে, এদিকে স্বামীকে মারতে হবে। বলে বেশ তার বিষ এনে দিয়েছে। মোড়ল করে এতে খাওয়াবে, দুধ করে মাংস মাংস রান্না করে তো দিয়ে বিষ দিয়ে খাওয়াবে। বলছে মোড়ল ভাত খাওয়া। বলে রে মোল্লার আজ শরীরটা খারাপ হয়ে আজ ভাত খাওয়া রাখে, হরি তো মারে কে? বলে আগো এত কষ্ট করে হাত ধরিয়ে রান্না, খাবো না বললে হয়? তাহলে আরে শরীর খারাপ তো খাবো কি করিয়ে? তা বলছে ঠিক আছে, তোমাকে খেতে হবে না, এই মুড়ি বেঁধে দিলাম, মাংস ঝোল দিলাম, জল দিলাম, তুমি রিজে রাখো, যখন তোমার শরীরটা ভালো হবে তখন খেয়েও যেন রেখো না। মোড়লকে দিয়েছে বিষ মাখিয়ে মুড়িতে, জলে, মাংস ঝোলে, এ নিজে কুড়িতে বেঁধে দিয়ে লং পাল্লাটা জেলে দিয়ে মাচাতে শুনে শুনে খায় না।
এখন চোর গুলা চুরি করে 6 জনাতে চলে আসে হুটফুট হুটফুট করে আলো দেখে বলছে আমি বাবা মর কি করছো? আমি কাকুরা করছি বাবা, এই জল পাওয়া যাবে? হ্যাঁ, শুধু জল খাবে কেন? হয়তো মুড়ি আছে, মাংস ঝোল আছে, জমিতে কাকুর আছে, বসে বসে খা। এরা দিলে সারা ভালোই হইল, জলও পেলাম, মুড়িও পেলাম, মাংসও পেলাম, কাকুরও পেলাম। কান্দরে পাড়ে বসে বসে জুত করে খেয়েছে, খেয়ে যেই বিড়ি ধরিয়েছে সব পটল ডাঙায় গিয়েছে। পটলডাঙা গিয়েছে। বলছে হ্যাঁ বাবা চোর ওঠো, বাবা চোর ওঠো। তা উঠবে কোথা? বেঁচে থাকবে তবে তো সারা দেবে, সব শেষ। সব বোনাস আমাকে তো জেল খাটাবে এরা। মোড়ল চিন্তা ভাবনা করলে এদিকে রাখা হবে না, ওই ট্যাঙে ধরে টেনে কাঁদরে ফেলিয়ে দেবো, ওই জলে ভাজতে ভাজতে যেতাম মন চেতা চলে যাবে। ওই পায়ে ধরে তোমার টাইনতে গিয়েছে, কোমরে মাল বাঁধা খট করছে। এই গামছা পেরিয়ে সব মাল খুলে এক জায়গায় জড়ো করে 6 জনাকে ট্যাঙে ধরিয়ে জলে ফেলে দিয়েছে। জলে ভাজতে ভাজতে চলে গিয়েছে। এবারে বাড়ি যেছে, একটা অস্ত্র খুব পছন্দ হয়েছে, ক্রিজ বলতে যাচ্ছে, ওই তরবারি, ছোট তরবারি হাতে করে নিয়ে যেছে, খুব ভালো লেগেছে মোড়লে। আর এ ধারে মোল্লাই নিয়ে তাঁতি গল্প হচ্ছে যে মোড়লাই পটল ডাঙা আর ফিরবে না, এতক্ষণ কাজ সারা। এবার একটা বাঘ সিংহ বনের ভেতর থেকে সারা ছড়িয়ে বেরিয়ে চলে এসেছে, মোড়লকে খাবে। মোড়ল থেকে সব না, আমি এখন কি করি? একটা গাছ পেয়েছে, উঠতে গিয়েছে, খানিকটা ওঠার পর হাতে থেকে ফসকি মালটা গিয়েছে, আরে হা করছি একবার গলাটা গেঁজে গেছে, যেমন গলায় গেঁজে গেছে, বাঘ কাজ সারা নেমে এসে দিয়ে ঘর কপাট ঠুক ঠুকছে। মোড়ল কপাট, মোল্লানি কপাট খোল। তাঁতি বলছে শালা মোড়ল ভূত হয়ে এলো নাকি রে? তো বলছে এই তো ভূতের গলা লয়, মানুষের গলা। এবার তুমি এক কাজ করো, এইদিকে যাও, ওই বইলে যাও, একটা ইঁড়ে গড়ি আছে ওখানে দাঁড়াও, মোড়ল কি বলছে দেখি, তারপর তোমাকে বার করে। এ মোল্লানির কথা শুনে চুপ করে গিয়ে বইলে দাঁড়িয়েছে। এবার কপাট খুলে দিয়েছে, আর মোড়ল ঢপ করে পটলটা ফেলে দিয়েছে। খুলে দেখিয়ে দিয়েছে, মোল্লানি বলছে এই রে বাবা রে সর্বনাশ, আমি কি করিয়েছিলাম? ও আপনি মোড়ল মরে যেত, এত পয়সা সর্বনাশ চড়িয়ে ধরিস, বলছে আর তোমাকে আমি যেতে দেবো না। তাহলে তাঁতি গইলে তুমি বলছি কি হলি? এ মোড়লকে পাইয়ে ভুলিয়ে গেল, আমার দিকে ছাড়ছে না, এ উকি মেরে দেখতে। আর শালা যেমন উকি মেরিয়েছে, এড়িয়ে গিয়েছে চোখ, যেমন দেয়াল মারাতে গিয়ে মুখ বাড়াইতে গিয়েছে, আর এড়িয়ে মেরে দিয়েছে ফটা। একবারে দুটো সিং পেটে ভরি দিয়েছে, মাছের পুরো ফাটা ফাটা আলা পাঁচিড়ি লেগে আছে। সকালবেলা ইঁড়ে বার করতে গিয়ে দেখছে তাঁতি মরি পড়ে আছে। এখনকার যা পরিস্থিতি, মোড়ল তাঁতি মাইল যেখানে তোমার জরিমানা হলো, গায়ের লোক সব চলিয়েছে, মেম্বার প্রধান সব চলিয়েছে। মোড়ল বলছে দেখ ভাই, আমি কিছু জানি না, ভাগ্য আমার ভালো ছিল তাই তো গেলাম সোনা। গিন্নি আমাকে মুড়ি দিয়েছিল, খেয়ে চোর মরেছে 6 জনা, হাতে থেকে কিরিট করে বনে মরেছে সিঙ্গি, আর এড়িয়ে থেকে বাইক তুলেছে জানে আমার হিন্দি। আমার কিছু জানা নাই, আমার কিছু জানা নাই।